এই হলো তোমাদের দ্বাদশ শ্রেণীর দেখো থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ ইভিএস। তো এই থার্ড সেমিস্টারের জন্য দেখো তোমাদের আজকে চ্যাপ্টার 1 থেকে রয়েছে একদম ফার্স্ট তোমাদের ক্লাস কিন্তু আজকে। যারা পরবর্তী পর্যায়ে তো ভিডিওগুলো পরপর পাবে, তবে এটি তোমাদের আজকে প্রথম শুরু, ফার্স্ট ক্লাস। আর এর আগে কিন্তু সিলেবাস দিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো। যারা দেখোনি অবশ্যই সিলেবাসটিও তো তোমাদের ডিটেলস কিন্তু দেখা উচিত, তার কারণ ওই সিলেবাসের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, এবং যেগুলো আমি ডায়লগ বলতে পারো, তোমাদের লেকচার বলতে পারো, সেগুলো কিন্তু আমি দিয়েছি সেই সিলেবাস ডিটেলস আলোচনা করতে গিয়ে। চলো দেখে নেওয়া যাক দ্বাদশ শ্রেণী। দেখো পরিবেশ বিদ্যা ইভিএস এমসিকি উত্তর। দেখো একদম সম্পূর্ণ থার্ড সেমিস্টার নিউ সিলেবাস। তো দেখে নিচ্ছি আমরা। প্রথমেই রয়েছে বাস্তুবিদ্যার মূলনীতি, প্রিন্সিপাল অফ ইকোলজি। দেখো প্রথমেই আমি বলে দেবো, দেখো নিম্নলিখিত, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সকল প্রশ্ন আবশ্যিক। দেখো প্রথম কোশ্চেন ট্রিপল স্টার। এই ট্রিপল স্টারের মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে বাস্তুবিদ্যা বা ইকোলজি কথাটি প্রথম কে প্রয়োগ করে। দেখো উত্তর কিন্তু হবে এখানে ই ওয়ার্মিং আছে, তারপরে ওরাম রয়েছে, মানে এরপরে এজি ট্যান্সলে রয়েছে, এরপরে রয়েছে আর্নেস্ট হেকেল। উত্তর কিন্তু হবে দেখো আর্নেস্ট হেকেল। এই আর্নেস্ট হেকেল কিন্তু বাস্তুবিদ্যা বা ইকোলজি কথাটি প্রথম ব্যবহার করে। এরপর আমরা সেকেন্ড কোশ্চেন দেখে নিচ্ছি, কত খ্রিস্টাব্দে আর্নেস্ট হেকেল বাস্তুবিদ্যা বা ইকোলজি কথাটি প্রয়োগ করে? 1966 সালে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো বাস্তুবিদ্যা। এই বাস্তুবিদ্যা বা বাস্তুবিজ্ঞান বা ইকোলজি কথাটি সর্বপ্রথম সঠিকভাবে এই শব্দটি কে কে ব্যবহার করে? দেখো উত্তর কিন্তু হবে রেইটার। ঠিক আছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু রেইটার। ওকে। এরপরে রয়েছে দেখো আধুনিক। এই আধুনিক বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? দেখো আধুনিক বাস্তুবিদ্যার জনক কিন্তু বলা হয় ওডামকে। ঠিক আছে, আধুনিক বাস্তুবিদ্যার জনক বলা হয় কিন্তু ওডামকে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বর কোয়েশ্চেন। সাধারণতভাবে বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ এবং প্রাণীদের পারস্পরিক সম্পর্ক এবং পরিবেশের তাদের বাসস্থান নিয়ে আলোচনা করে, তাকে বলা হয় কিন্তু বাস্তুবিদ্যা বা ইকোলজি। ঠিক আছে, বাসস্থান, এখানে বাসস্থান কথা থাকলেই তোমরা সেটি কিন্তু ইকোলজি কথাটি উত্তর নিয়ে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের, অথবা তোমাদের পরীক্ষার সময় কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, যে বাস্তুবিদ্যায় মানে জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ কিংবা প্রাণীদের মানে বাসস্থান নিয়ে আলোচনা করে, ঠিক আছে, তখন তাকে কি বলে? তখন তাকে কিন্তু বলা হয় ইকোলজি। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি কার মতে প্রকৃতির গঠন ও কার্য সম্বন্ধে জ্ঞান অর্জন হলো ইকোলজি বা বাস্তুবিদ্যা। কি বলেছিল? ওরাম। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে সাথে, বাস্তুবিদ্যার জনক ফাদার অফ ইকোলজি বলা হয় জার্মান বিজ্ঞানী ও অভিযাত্রী। তার নাম কি? তার নাম কিন্তু আলেকজান্ডার ভন হামবোল্ট, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, আলেকজান্ডার ভন হামবোল্ট। এরপরে রয়েছে দেখো আর্নে দেখো নাইস এর লেখা গভীর বাস্তুতন্ত্র বা ডিপ ইকোলজি শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় 1963 সালে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 9, জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বা এর মোট স্তর রয়েছে কয়টি? দেখো জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারের স্তর রয়েছে মোট, টোটাল স্তর রয়েছে কিন্তু 5টি। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার। বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম এককের নাম কি? দেখো জীব বা আহ, দেখো এখানে উত্তর কিন্তু জীব বা একক প্রজাতি। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 11, বাস্তুবিদ্যার বৃহত্তম একক কি? দেখো উত্তর কিন্তু হবে বায়োস্ফিয়ার। ঠিক আছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের 12তে রয়েছে একই প্রজাতিভুক্ত জীবসমূহ গঠনগত এবং কার্যগত এবং আবরণগতভাবে একককে কি বলা হয়? দেখো উত্তর কিন্তু হবে জীব বা একক প্রজাতি। জীব বা একক প্রজাতি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 13তে রয়েছে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সমস্ত জীবকে একত্রে কি বলে? পপুলেশন বলে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমি 14তে, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী সমস্ত জীব প্রজাতি যথা উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, কীটপতঙ্গ, তাদের আন্তর আন্তঃসম্পর্ক বা অন্তঃসম্পর্ক বা আন্তঃসম্পর্ক, দেখো কি বলা হয়? কমিউনিটি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট। হ্যাঁ, কমিউনিটি। দেখো কমিউনিটি, এখানে তোমরা অপশন যেটি করো উত্তর কিন্তু একই হবে, কমিউনিটি। ঠিক আছে, অপশন ডবল করে হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, একটি নির্দিষ্ট একটি অঞ্চলে একটি অঞ্চলের সমস্ত জীব উপাদান
বায়োটিক ফ্যাক্টরসকে একত্রে কি বলা হয়? দেখো কমিউনিটি, অর্থাৎ এখানেও কমিউনিটি। এরপরে রয়েছে দেখো তোমাদের 16 নির্দিষ্ট প্রাকৃতিক সীমানাযুক্ত স্থলভূমিকে যার মধ্যে একাধিক পৃথক পৃথক বাস্তুতন্ত্রের নৈসর্গিক বা নান্দনিক সৌন্দর্য রয়েছে তাকে কি বলা হয়? তাকে কিন্তু ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ বলা হয়। ঠিক আছে, ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপ শব্দটি ডাচ শব্দ ল্যান্ডস্কেপ দেখো থেকে এসেছে, যার অর্থ কি? যার অর্থ কিন্তু দেখো রয়েছে স্বর্গ, স্বর্গ বা শান্তির স্থল, অর্থাৎ এ এবং বি দুটোই কিন্তু কারেক্ট, স্বর্গ ও শান্তির স্থল। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে, দেখো পরের কোশ্চেন রয়েছে ল্যান্ডস্কেপ শব্দটির প্রথম কে কত খ্রিস্টাব্দে ব্যবহার করে? দেখো ল্যান্ডস্কেপ শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1603 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপ গুলো হলো কি? দেখো ল্যান্ডস্কেপ গুলো হলো প্রথমে রয়েছে পর্যটন ও চলচ্চিত্র শিল্পের জন্য সহায়ক। অবশ্যই ল্যান্ডস্কেপ খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, তোমরা ঘুরতে গেলেই বুঝতে পারবে। ল্যান্ডস্কেপ হলো এমন একটি জায়গা যেখানে বিশেষ করে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু ভরপুর সেই অঞ্চলই হলো ল্যান্ডস্কেপ। তো সেই ল্যান্ডস্কেপ দেখো পর্যটন, চলচ্চিত্র যেখানে মানুষ সিনেমা, তারপরে রিলস, তারপরে নাটক এগুলো করতে যায়, সেই পর্যটন এবং চলচ্চিত্র শিল্পের জন্য সহায়ক এটাও হবে। অর্থনৈতিক উন্নতিতে সহায়ক, যে সমস্ত জায়গায় চলচ্চিত্র বা পর্যটন গড়ে ওঠে সেখানে অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। নান্দনিক মূল্য মূল্য এবং বিনোদনের সুযোগ বাড়বে, অবশ্যই বাড়বে। জীববৈচিত্র্য এবং জলাশয়ের পরিচ্ছন্নতা, আবহাওয়া সহায়ক হবে সবগুলি, উপরের সবগুলি। এরপরে রয়েছে 20 তে রয়েছে দেখো ল্যান্ডস্কেপের স্তরের সংখ্যা কয়টি? দেখো ল্যান্ডস্কেপের স্তরের সংখ্যা কিন্তু 3টি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ল্যান্ডস্কেপের পটভূমি, ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝায়? দেখো আকাশ বোঝায়, পাহাড় বোঝায়, হিমবাহ বোঝায়, উপরের সবগুলোই বোঝায়। এরপরে 22 ল্যান্ডস্কেপের কোন অংশটি দর্শক এবং পটভূমির মাঝে বিস্তৃত ভূভাগ বা পটভূমির দিক যাওয়ার ক্ষেত্রে হিসেবে উন্মুক্ত থাকে? দেখো মধ্যভাগ। ঠিক আছে, মধ্যভাগ উন্মুক্ত থাকে। ধরো কোনো পর্যটকের 3টি মানে ল্যান্ডস্কেপের 3টি অংশ রয়েছে, বিশেষ করে দর্শক এবং পটভূমির মাঝে যে মাঝের বিস্তৃত যে অঞ্চলটি রয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি বিষয়, ইম্পর্টেন্ট একটি বিষয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক দৃশ্যপটের আহ, অনুভবযোগ্য সৌন্দর্যের অংশ কোনটি? দেখো এখানে কিন্তু উদ্ভিদ রাজি থাকবে, স্থলভাগ থাকবে, জলভাগ থাকবে, স্থলভাগ থাকবে। এই তিনটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো ল্যান্ডস্কেপের স্তরগুলো কি কি আমি দিয়েছি, দেখো শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল, জীবমণ্ডল। তারপর রয়েছে দেখো ল্যান্ডস্কেপের আর্কিটেকচারের জনক হলো কে? দেখো ফ্রেডরিক ল, দেখো ওলম এস্টেট। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির কয়টি স্তর রয়েছে? দেখো 4টি স্তর রয়েছে, 4টি স্তর রয়েছে। তো ডিটেলস অবশ্যই তোমাদের পড়তে হবে, তবে ডিটেলস পড়লে তোমাদের কিন্তু এগুলো কিন্তু আরো ইজি হয়ে যাবে। ল্যান্ডস্কেপের ফটোগ্রাফির স্তর স্তম্ভ হলো কি? দেখো ল্যান্ডস্কেপের যে ফটোগ্রাফি, সেই ফটোগ্রাফি স্তম্ভ হলো দেখো স্থান রয়েছে, উপাদান রয়েছে হবে, তারপরে আলো হবে, প্রক্রিয়াকরণ বা প্রসেসিং হবে, উপরের সবগুলি, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 27 ল্যান্ডস্কেপ, ফাদার অফ ল্যান্ডস্কেপ কাকে বলা হয়? ফ্রেডরিক ল ওলম স্টেটকে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এ, এই এ ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রেডরিক তোমরা কথাটি মনে রাখবে। এরপরে রয়েছে দেখো ভারতের কয়েকটি অসাধারণ সৌন্দর্যময় ল্যান্ডস্কেপের নাম বলো। দেখো অসংখ্য সৌন্দর্যের জায়গা রয়েছে। উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, জয়সলমের, মানালি, গোয়া, বারাণসী, ডাল, জম্মু কাশ্মীরের ডাল হ্রদ রয়েছে, লক্ষ বা লাক্ষাদ্বীপ রয়েছে, কচ্ছের রণ রয়েছে, উপরের সবগুলোই কিন্তু ল্যান্ডস্কেপের উদাহরণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ভরপুর। আইইউসিএন এর মতে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারের দশক হিসাবে ঘোষিত হয়েছে কোন দশক?
দেখো 1921 থেকে 30 সাল, অর্থাৎ তোমাদের এই যে এই 10 বছরটি খুবই গুরুত্বপূর্ণ ল্যান্ডস্কেপ হিসেবে বিবেচিত করেছে, মানে বাস্তুতন্ত্রের দশক হিসাবে কিন্তু বিবেচিত হয়েছে IUCN এর দ্বারা। এরপরে রয়েছে দেখো ল্যান্ডস্কেপের, এই ল্যান্ডস্কেপের উপাদান কি? দেখো বনাঞ্চল, জলাভূমি, পতিত জমি, আর স্বাভাবিক বাস্তুতন্ত্র সমূহ, মাটির আর্দ্রতা, ছায়া, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ, মানে উপরের সবগুলো। এরপরে রয়েছে IUCN এর সর্বপ্রথম বাস্তুতন্ত্রের সুরক্ষার ল্যান্ডস্কেপের গুরুত্বকে উল্লেখ করে কত সালে? দেখো 2015 সালে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ইউনিপ, এই ইউনেপ বা ইকোসিস্টেম ম্যানেজমেন্ট অফ প্রোডাক্টিভ, এই ইউনিপ ইকোসিস্টেম, ইউনেপ ইউনেপ ইকোসিস্টেম ম্যানেজমেন্ট অফ প্রোডাক্টিভ, দেখো এই ল্যান্ডস্কেপের নামক প্রকল্প শুরু করে দেখো 2015 সালে, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো 33-এ, IUCN এর দ্বারা দেখো দ্য লাইভলিহুড অ্যান্ড ল্যান্ডস্কেপ স্ট্র্যাটেজি, আর রয়েছে দেখো স্ট্র্যাটেজি রয়েছে চলাকালীন এই প্রকল্পের অধীনে 23টি বিভিন্ন দেশে অবস্থিত ল্যান্ডস্কেপের কয়টি সংরক্ষণ নীতি চালু করে? উত্তর কিন্তু হবে 27টি কিন্তু চালু করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 34, ল্যান্ডস্কেপ রক্ষার জন্য পার্শ্ববর্তী কোন 3টি দেশ যৌথভাবে সংরক্ষণ নীতি চালু করেছে? দেখো উত্তর কিন্তু হবে দেখো ভারত, চীন এবং নেপাল, এই 3টি দেশ। এরপরে রয়েছে দেখো তোমাদের 35-এ বাস্তুতান্ত্রিক নিচ প্রথম এই শব্দটি প্রণয়ন করে কে? দেখো এটি করে কিন্তু একদম ভাইটাল কিন্তু এটি, ঠিক আছে, অর্থাৎ গ্রিনেল, এই গ্রিনেল কিন্তু করে এই বাস্তুতান্ত্রিক বা ইকোলজিক্যাল নিচ কথাটি প্রথম 1971 সালে। এরপরে 36 রয়েছে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন জীব প্রজাতি সেই বাস্তুতন্ত্রের সামগ্রিক ভূমি ভূমিকাকে কি বলে? দেখো ইকোলজিক্যাল নিচ বলে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 37-এ কোন প্রজাতির বাসস্থানের জন্য একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা রয়েছে, যাকে বলা হয় কি? যাকে বলা হয় হ্যাবিটেন্ট বা বসতি, ঠিক আছে, কোনো প্রজাতি, যে কোনো প্রজাতির বসবাসের জন্য একটা নির্দিষ্ট ভৌত বা প্রাকৃতিক এলাকা রয়েছে, ভৌত বা প্রাকৃতিক এলাকা রয়েছে, তাকে বলা হয় হ্যাবিটেন্ট বা বসতি। যেমন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, এরপরে চলো রয়েছে দেখো মেরু অঞ্চলে মেরু ভল্লুক, ঠিক আছে, মেরু ভল্লুক। এরপর পার্বত্য মানে উঁচু তুষারাবৃত অঞ্চলে রয়েছে তুষার চিতা। এরপরে আছে বাস্তুতান্ত্রিক নিচ কি? দেখো বাস্তুতান্ত্রিক নিচ নিচ কয় প্রকার? দেখো বাস্তুতান্ত্রিক নিচ কিন্তু 3 প্রকার, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 39-এ ড্যাশ কোন প্রজাতির সংশ্লিষ্ট বাস্তুতন্ত্রের ভূমিকাকে বলা হয় কি? দেখো অবশ্যই বলা হয় নিচ। সরি সরি, ঠান্ডা লেগেছে। আহ এর দেখো একে বলা হয় কিন্তু নিস। ওকে, তার মানে উত্তর হবে বি। মানে বাস্তুতন্ত্রের কোনো একটা সংশ্লিষ্ট একটি প্রজাতি রয়েছে, তার একটা নির্দিষ্ট এলাকা থাকে, ঠিক আছে, সেই নির্দিষ্ট এলাকাকে বলা হয় কি? নিস, ঠিক আছে। তো তার সেই বাস্তুতন্ত্রের সেই ভূমিকাকে বলা হয় নিচ, আর সেই এলাকাটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক নিচ। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 40-এ বাস্তুতন্ত্রের একটি প্রজাতির ভূমিকা কি হিসাবে সংজ্ঞায়িত করা যায়? নিচ হিসাবে সংজ্ঞায়িত করা যায়। এরপরে বলা হয়েছে দেখো তোমাদের 41, কোনো কোনো জীব বা সম্প্রদায় প্রাকৃতিক স্থান যেখানে কোনো জীব আহ বাস করে তাকে বলা হয় কি? তাকে বলা হয় কিন্তু বাসস্থান, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 42, বাস্তুতন্ত্রে কোন জীবের প্রাকৃতিক বাসস্থান হলো কি? দেখো হ্যাবিটেন্ট, ঠিক আছে, বা বাসস্থান, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 43, বাস্তুতান্ত্রিক নিচ হলো বাস্তুতন্ত্রের কোন প্রজাতির, দেখো একটু আগে বললাম যে বাসস্থান ও ভূমিকা, মানে যে এলাকায় বসবাস করে সেই এলাকাটি, সে অন্য জায়গা থেকে খাদ্য সংগ্রহ করুক আর যাই করুক, তারা কিন্তু থাকার একটি নির্দিষ্ট এলাকা রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 44, নিচে কোন শব্দটি বাস্তুতন্ত্রের হ্যাবিটেন্ট ও নিচ এর সম্পর্কে বোঝাতে উপযুক্ত? দেখো এটি কিন্তু অবিচ্ছেদ্য, মানে অবিচ্ছেদ্য কথার মানে হলো আলাদা করা যায় না। হ্যাবিটেন্ট আর রয়েছে নিচ, নিচ মানে একটি নির্দিষ্ট এলাকা যেখানে বসবাস
করে। ঠিক আছে? এটা এটি কিন্তু আলাদা। হ্যাবিটেন্ট মানে বসবাস, আর নিচ মানে যে এলাকায় থাকে বা বসবাস করে। এই দুটোকে তোমরা কিন্তু আলাদা করতে পারবে না, এই দুটি কথা। এরা একে অপরের অবিচ্ছেদ্য। আলাদা করা যায় না। এরপরে লাস্ট কোশ্চেন রয়েছে, দেখো যে বাস্তুতান্ত্রিক অঞ্চলটি প্রধানত নৈসর্গিক সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু ল্যান্ডস্কেপ। একটু আগে বললাম সেখানে কিন্তু সিনেমা, নাটক, থিয়েটার, প্রাকৃতিক সৌন্দর্যে সেখানে ভরপুর। মানুষ সেই সব জায়গায় ঘুরতে যায়, পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। ঠিক আছে? তো আহ সেই বাস্তুতান্ত্রিক একটি নির্দিষ্ট এলাকা রয়েছে। সেই এলাকায় এলাকাটি নৈসর্গিক সৌন্দর্যের দিক দিয়ে অপূর্ণ। যেমন বলতে পারো, আমরা গুরুত্বপূর্ণ উদাহরণ বলতে পারি জম্মু কাশ্মীরের নন্দনকানন। ঠিক আছে? জম্মু কাশ্মীরের যেই গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, সেখানে একটা মানে মানুষের ঘোরার পক্ষে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ভরপুর। তাই কাশ্মীরের যে এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে প্রাচ্যের নন্দনকাননও কিন্তু বলা হয়। তো দেখো বাস্তুতান্ত্রিক এই অঞ্চলটি নৈসর্গিক আহ, অ- সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ ল্যান্ডস্কেপ। এখানে ল্যান্ডস্কেপ রয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো এটি কিন্তু চ্যাপ্টার 1 থেকে দিয়েছি, পরপর সাব টপিকও তোমাদের এইভাবে দিতে থাকবো। তো দেখো, আর তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, এই থার্ড সেমিস্টারের পিডিএফ কিন্তু নিতে গেলে অবশ্যই তোমাদের 7890404016 এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। আর পিডিএফ এ তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পাবে। আর থার্ড সেমিস্টারের টোটাল কিন্তু এমসিকিউ থাকবে। ঠিক আছে? এটা এটা কিন্তু মাথায় রাখবে। চারটি অপশন থাকবে, চারটি অপশনের মধ্যে তোমার উত্তর কিন্তু বেছে লিখতে হবে। প্রথমে থাকবে এ, বি, প্রথমে থাকবে এ, থাকবে বি, থাকবে সি, থাকবে এবং ডি থাকবে। তো এর মধ্যে থেকে তোমাদের দেখো, এই চারটে অপশনের মধ্যে উত্তর ডি। এই ডি কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে, অর্থাৎ তোমাদের আহ, কোনো লিখতে হবে না, জাস্ট তোমাদের এমসিকিউ থাকবে। টোটাল তোমরা পাবে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এই হোয়াটসঅ্যাপে যুক্ত। মানে হোয়াটসঅ্যাপে তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তবে পিডিএফ পেতে গেলে কিন্তু 115 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তার কারণ প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমরা এই পিডিএফ পাবে হোয়াটসঅ্যাপে। এই হোয়াটসঅ্যাপের এই পিডিএফ তোমরা পাওয়ার পর তোমরা দোকানে এই পিডিএফ নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে যেটা পাঠাবো সেটা নিয়ে যাবে, জেরক্স করতে পারবে। সেই সঙ্গে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, মোবাইল থেকেও পড়তে পারবে। তবে তোমরা জেরক্স করে নিলে সব থেকে বেটার হবে। তো অবশ্যই তোমরা তোমরা পরবর্তী যেই ভিডিওগুলো পরপর তোমরা পেয়ে যাবে, ক্লাসগুলো পেয়ে যাবে। যারা কিনতে পারবে না বা নিতে পারবে না, তারা অবশ্যই ভিডিওগুলো তো অবশ্যই তোমরা দেখে নেবে। আর আর এই ভিডিওর মধ্যেই কিন্তু দেখো অনেক কিছু লুকিয়ে থাকে। আমি চারটে অপশনের সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য অপশনগুলো তোমাদের ব্যাখ্যা করে দেব। আর নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর মূল্যবান কমেন্ট সেকশনে তোমাদের দরজা খোলা আছে, জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।